আমরা মনে করি আওয়ামী লীগ কোনো বিচারেই একটা রাজনৈতিক দলের সংজ্ঞায় পড়ে না। আমি বলবো না যে সরকার পরিপূর্ণ ব্যর্থ, আমি বলবো না যে সরকার এই সমস্ত বিষয়ে উদাসীন আছে, আমি বলবো যে সরকার যথেষ্ট কাজ করেছে। সরকারের বেশ কিছু উপদেষ্টাদের মধ্যে একটু আনএফিসিয়েন্সি বা ইনএফিসিয়েন্সি, অদক্ষতার একটা লক্ষণ আমরা দেখতে পেয়েছি। নীতিগতভাবে আমাদের যে পজিশন, আমরা মনে করি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে তাকে দমানো যায় না, কিন্তু এখানে আওয়ামী লীগকে অ্যাকচুয়ালি আপনি কি রাজনৈতিক দল বলবেন কিনা সেটা হচ্ছে প্রধান প্রশ্ন। আমরা মনে করি আওয়ামী লীগ কোনো বিচারেই একটা রাজনৈতিক দলের সংজ্ঞায় পড়ে না। হ্যাঁ, এটা একটা রাজনৈতিক দল ছিল, এর একটা অতীত ইতিহাস ছিল, কিন্তু দেখা যায় যে আমাদের দেশে যেরকম হয় না যে বংশ খুব ভালো, ছেলে একটা ভালো বংশে জন্মগ্রহণ করেছে কিন্তু সে বকে গিয়ে সে একটা খারাপ দুর্বৃত্তে পরিণত হয়েছে। তা আওয়ামী লীগও তার জন্ম হয়েছিল বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের গণতান্ত্রিক অধিকার সংগ্রামে তার একটা ঐতিহ্য ছিল, ইতিহাস ছিল, কিন্তু কালের পরিক্রমায় সে একটা দুর্বৃত্ত দলে পরিণত হয়েছে, খনি দলে পরিণত হয়েছে, একটা লুটেরা দলে পরিণত হয়েছে। ফলে যে আমরা সাধারণত যে লোকটা খারাপ হয়ে যায়, যে লোকটা সন্ত্রাসী হয়ে যায়, যে লোকটা মানে মানুষের জন্য ক্ষতিকর হয়, তাকে আমরা কি করি? তাকে আমরা ধরে পুলিশে সোপর্দ করি এবং তাকে জেলখানায় ঢুকে তার শাস্তির ব্যবস্থা করি। তো এখন বাংলাদেশের সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগকে একটা রাজনৈতিক দল হিসেবে তাকে প্রত্যাখ্যান করেছে। তার প্রত্যেক স্তরে নেতারা পালিয়ে গেছে, তার প্রধানমন্ত্রী থেকে শুরু করে তাদের দলের অবৈধ মন্ত্রী টন্ত্রী, এমপি, সাধারণ চেয়ারম্যানরা পর্যন্ত এলাকা ছাড়া হয়ে গেছে। তাদের সাধারণ বিচরণ পর্যন্ত তাদের নাই। এখন তারা অনেকে আছেন আত্মগোপনে আছেন, একটা নিষিদ্ধ সংগঠন আত্মগোপনকারী সংগঠনের স্ট্যাটাসে পৌঁছে গেছে। তো এই জায়গা থেকে এটা আমাদের জাতির জন্য অত্যন্ত দুর্ভাগ্য যে এইরকম একটা দুর্বৃত্ত দল আমাদের দেশে বিস্তৃত হয়েছে এবং তারা আমাদের গণতন্ত্র, আমাদের ভোটাধিকার, আমাদের অর্থনীতিকে ধ্বংস করে ফেলেছে। এই জায়গা থেকে আমি মনে করি আওয়ামী লীগের যে নিষিদ্ধের কার্যক্রমটা হয়েছে, এখান থেকে আওয়ামী লীগের লোকদেরকে শিক্ষা নিতে হবে। তারা যদি শিক্ষা নিয়ে নিজেদেরকে পরিশুদ্ধ করে তারা যদি মূল রাজনীতিতে ফিরে আসতে চায়, তাহলে হয়তো তাদের সাথে একটা রিকনসিলেশন সম্ভব। কিন্তু তারা যদি মনে করে যে না, তারা এই নিষিদ্ধ এবং তাদের যে দুশ্চরিত্র, তাদের যে অপরাজনীতির যেই পথে তারা চলে গেছেন সেখানেই তারা থাকবেন, তাহলে আওয়ামী লীগকে একটা লম্বা ইতিহাসে পড়তে হবে এবং সেটা অবশ্যই কালো ইতিহাস। এবং অতীতেও দেখা গেছে আওয়ামী লীগ কিন্তু এই ধরনের অপরাজনীতির মধ্যে পড়ে দীর্ঘদিন মানুষের হৃদয় থেকে বঞ্চিত ছিল, মানুষের হৃদয়ে ঘৃণার পাত্র হয়েছিল। এবারও একই রকম একটা পরিস্থিতি আওয়ামী লীগকে পড়তে হবে। এবং যদি আওয়ামী লীগের অপোনেন্ট আমরা যারা আছি, আমরা যারা এই গণতান্ত্রিক সংগ্রাম করেছি লম্বা সময় ধরে, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আমরা যদি ফ্যাসিবাদী রাজনীতির বিরুদ্ধে একটা নতুন রাজনীতির ধারা তৈরি করতে পারি, তাহলে আওয়ামী লীগ বাংলাদেশে আর কখনো তার সেই পুরানো চরিত্র নিয়ে সে ফিরে আসতে পারবে না। এই সরকারের একটা প্রথম দিকে যেটা হয়েছে সেটা হচ্ছে যে এই সরকারটা কিন্তু একটা অপ্রস্তুত অবস্থার মধ্যে তারা টেক ওভার করেছে। 2 নম্বর হচ্ছে, তারা যখন টেক ওভার করেছে তখন পুরো রাষ্ট্রটা একটা ভঙ্গুর রাষ্ট্র ছিল, বিপর্যস্ত অবস্থায় ছিল। সুতরাং তাদের একটা প্রধান কাজ ছিল যে এই টোটাল সিচুয়েশনটাকে একটা নর্মাল অবস্থানে নিয়ে আসা। আপনি তো জানেন, যুদ্ধ যখন হয় তখন সবাই অস্ত্র হাতে তুলে নেয় এবং অস্ত্র হাতে তুলে নেওয়াটাই হচ্ছে তখন দায়িত্ব। আর যখন যুদ্ধ শেষ হয়ে যায়, যুদ্ধ বিজয়ী হয়ে যায় বা যুদ্ধ বিরতি হয় বা যুদ্ধ সমাপ্ত হয়, তখন কিন্তু অস্ত্র রাখাটা হয়ে যায় অন্যায়, সেটা হয়ে যায় একটা বেআইনি কাজ। তো সুতরাং আমাদের এখানে একটা গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে সরকারের পতন হয়েছে। গণ অভ্যুত্থানের পরে সবাইকে আবার স্বাভাবিক পরিস্থিতিতে ফিরিয়ে এনে একটা স্বাভাবিক রাজনৈতিক পরিস্থিতিতে আনতে সরকারকে অনেক বেগ পেতে হয়েছে, বা এখনও সেটা পরিপূর্ণভাবে সরকারের পক্ষে সম্ভব হয় না। দ্বিতীয় যেটা হচ্ছে, এখানে নানা বঞ্চনা, বহু লোককে প্রমোশন দেওয়া হয় নাই, বহু লোককে শাস্তিমূলক ব্যবস্থা দেওয়া হয়েছে, বহু লোক দেশের বাইরে চলে যেতে হয়েছে, বহু মানুষের ব্যবসা বাণিজ্য, বাড়ি ঘরে মানুষ থাকতে পারে নাই, তারা সবাই আস্তে আস্তে ফিরে এসেছে। অনেক লোকের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, অনেকে জেলে কারাগারে আটক ছিলেন, এদের সবাইকে পুনরায় বের করার, আইনগতভাবে তাদেরকে একটা ন্যায় বিচার বা ন্যায়ানুগ একটা রিমেডি দেওয়ার একটা ব্যাপার ছিল। এগুলো সরকারকে করতে হয়েছে লম্বা প্রসেসের মধ্যে দিয়ে। তারপরে আছে যারা অন্যায় করেছে তাদের একটা বিচার প্রক্রিয়া। এখানে তো শুধু রাজনৈতিক দলের নেতারাই অন্যায় করেন নাই, এখানে প্রশাসন, পুলিশ, কোর্ট, সর্বস্তরে আমরা দেখেছি যে এক ধরনের অন্যায়ের বিভীষিকা এখানে তৈরি হয়েছে। তো ওই জায়গাগুলো কিন্তু বিশাল একটা কার্যক্রম সরকারকে পরিচালনা করতে হয়েছে। এর বাইরে যেটা হচ্ছে, একটা বন্যা পরিস্থিতি হয়েছে। আপনি জানেন যে ফেনী, নোয়াখালী, কুমিল্লা অঞ্চলে একটা ভয়াবহ বন্যা, ভারতের শ্রেষ্ঠ বন্যা আমাদেরকে ফেস করতে হয়েছে।
বিভিন্ন রকমের আন্দোলন সংগ্রাম, সরকারকে প্রায় 200 আন্দোলন ফেস করতে হয়েছে। অর্থনৈতিক অবস্থা খুব বিপর্যস্ত ছিল, ব্যাংকগুলোতে টাকা ছিল না, ব্যাংকগুলো বন্ধ হয়ে যাওয়ার উপক্রম ছিল, রিজার্ভ শূন্য ছিল, আমাদের বৈদেশিক বাণিজ্য একেবারে স্থবির অবস্থায় ছিল। তো এই জায়গাগুলোতে একটা সরকারকে অর্থনৈতিক চাঞ্চল্য ফিরিয়ে আনা এবং প্রশাসন যে স্থবির হয়ে গেছিল প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা, মানে অর্থাৎ সরকারকে পুরো 6 থেকে 7 মাস এগুলোর কাজে একটা ব্যাপক সময় দিতে হয়েছে। এর বাইরে সরকারের মূল যে কাজগুলো, যে একটা আদালত গঠন করা, বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে অপরাধীদের বিচার, তাদেরকে গ্রেফতার, তারপরে আপনার আমাদের যে সংস্কারগুলো করা দরকার, সংস্কার কমিশন গঠন করা, জাতীয় ঐকমত্য তৈরি করা, নির্বাচন কমিশন পুনর্গঠন করা, একটা ব্যাপক ধরনের কার্যক্রম সরকারকে করতে হয়েছে। তো আমরা মনে করি যে হ্যাঁ, সরকারের এই কাজগুলো সরকারের জন্য একটা বিরাট চাপ ছিল, কষ্টকর ছিল। এখন যেটা হয়েছে, প্রায় 9 মাস অতিক্রান্ত হতে চললো, এখন কিন্তু মানুষের মধ্যে সরকারকে আর ওই জায়গাটা থেকে মানুষ দেখবে না। মানুষ দেখবে যে এখন সরকার 9 মাস পার হয়েছে, এখন আমাদের সংস্কার কখন হবে, বিচারগুলো আমরা দেখতে চাই, আমাদের দেশের শান্তি শৃঙ্খলা, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক দেখতে চাই, আর সর্বোপরি নির্বাচনের একটা তারিখ বা নির্বাচনের দিকে আমাদের হয়ে এই সরকারের নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের একটা ব্যাপার আছে। সব মিলিয়ে আমি বলবো না যে সরকার পরিপূর্ণ ব্যর্থ, আমি বলবো না যে সরকার এই সমস্ত বিষয়ে উদাসীন আছে, আমি বলবো যে সরকার যথেষ্ট কাজ করেছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে দেশের অর্থনীতিতে একটা গতি তৈরি হয়েছে, রিজার্ভ বেড়েছে, আমাদের মূল্যস্ফীতি কমেছে, আইন শৃঙ্খলা পরিস্থিতিও একটা দৃশ্যমান অগ্রগতি আমরা লক্ষ্য করছি, দ্রব্যমূল্যের একটা নিয়ন্ত্রণ অবস্থা তৈরি হয়েছে। তো কিন্তু একটা বড় জিনিস যেটা ক্ষতি হয়েছে সেটা হচ্ছে সরকার রাজনৈতিক দলগুলোর যে ঐক্য ছিল, রাজনৈতিক দলগুলোর যে তার আস্থার জায়গা ছিল, সেটা সরকার রক্ষা করতে পারেনি। এই জায়গায় সরকারের একটা উদাসীনতা ছিল। সরকারের বেশ কিছু উপদেষ্টাদের মধ্যে একটু আনএফিসিয়েন্সি বা ইনএফিসিয়েন্সি, অদক্ষতার একটা লক্ষণ আমরা দেখতে পেয়েছি। নানাজন নানাভাবে কথা বলে বিতর্কের জন্ম দিয়েছেন। তো সার্বিক বিষয়ে আমি মনে করি সরকারের প্রতি অনাস্থা তৈরি হওয়ার মতো ঘটনা এখনো ঘটেনি, তবে সরকারের অনেক দুর্বলতা আমাদের চোখে ধরা পড়ছে। আমরা মনে করি সরকার যদি দুর্বলতাগুলো কাটিয়ে এবং রাজনৈতিক দলগুলোর যে অনাস্থা তৈরি হয়েছে সেটা দূর করতে পারে, এবং সংস্কার, বিচার এবং নির্বাচন, এই 3টে জিনিসকে প্যারালালি এগিয়ে নিয়ে সরকার যদি ফেব্রুয়ারি মার্চের মধ্যেই একটা মানুষকে একটা দৃশ্যমান একটা রোডম্যাপ দিতে পারে, তাহলে অবশ্যই আমি মনে করি এই সরকার সকলের কাছে সাধুবাদ পাবে এবং আমাদের যে প্রত্যাশা সেটা কিছুটা হলেও পূর্ণ হবে। এটা 2026-এর ফেব্রুয়ারি।